বিদেশে বসে হরতাল ডেকেছে আওয়ামী লীগ, বললেন আলাল। পিনাকির নির্দেশনায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। জানাবো টাকার গরমই আলাদা। এবং সর্বশেষ জানাবো চিকিৎসায় অবহেলা, ডক্টর স্বপ্নিলের নিবন্ধন বাতিলের নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিদেশে বসে হরতাল ডেকেছে আওয়ামী লীগ, বললেন আলাল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগ বিদেশে বসে হরতাল ডেকেছে। স্বৈরাচার শেখ হাসিনা শত শত শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মী হত্যা করে দেশ ছাড়লেও এখন পর্যন্ত একবারের জন্য দুঃখ প্রকাশ করেনি। উল্টো বিদেশের মাটিতে বসে হরতালের ডাক দিয়েছে। তারা বাড়াবাড়ি করলে আমরাও মহাভারত রচনা করে দেব। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জিয়া পরিবারের উপর তারা যুগ যুগ ধরে নির্যাতন করেছে। খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়িছাড়া করেছিলেন শেখ হাসিনা। এখন তিনি নিজেই দেশ ছাড়া হয়েছেন। আওয়ামী লীগের নেতারা দেশের টাকা বিদেশে পাচার করে লুটপাট ও মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছেন। অথচ তারা এখনো ওইসব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেনি। তারাই আবার বিদেশের মাটিতে বসে এই দেশে হরতালের ডাক দেন। আওয়ামী লীগ বেশি বাড়াবাড়ি করলে তার ফল ভালো হবে না। দেশের মানুষ সমুচিত জবাব দেবে। জামায়াতে ইসলামের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এদেশে একটি দল আছে, তাদের মূল শেকড় পাকিস্তানে। আবার সুযোগ পেলেই তারা ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান দখল করে আর বিএনপির সমালোচনা করে। তাদের বলি, আগে নিজেদের চেহারার দিকে তাকান। পিনাকির নির্দেশনায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। মূলনীতি সার্বভৌমত্ব, স্বনির্ভরতা, সুশাসনকে কেন্দ্র করে স্বনির্ভর অর্থনীতি, সুশাসনের সমৃদ্ধি স্লোগানকে ধারণ করে আগ্রাসন বিরোধী লড়াইকে আরও শক্তিশালী এবং সুসংগত করতে মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসান নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ তাদের নাম পরিবর্তন করে নতুন নামে আত্মপ্রকাশ করেছে। নতুন নাম দেওয়া হয়েছে আমজনতা দল। গণ অধিকার পরিষদ 2021 সালের 26 অক্টোবর রেজা কিবরিয়া ও নুরুল হক নূরের নেতৃত্বে আত্মপ্রকাশ করে। এরপর বিভিন্ন কারণে দলের মধ্যে সংঘর্ষ এবং মতভেদ সৃষ্টি হয়, যার ফলাফলস্বরূপ 2023 সালে দলটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক পক্ষের নেতৃত্বে আছেন নুরুল হক নূর এবং রাশেদ খান, অপর পক্ষে আছেন মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসান। 2023 সালের ডিসেম্বরে গণ অধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে সরে যান রেজা কিবরিয়া এবং এরপর দুটি অংশের মধ্যে বিভাজন আরও স্পষ্ট হয়ে ওঠে। নূরের নেতৃত্বাধীন অংশ নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে, তবে মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসানের নেতৃত্বাধীন অংশের জন্য নতুন নাম আমজনতা দল রাখা হয়েছে। এ বিষয়ে আমজনতা পার্টির তারেক রহমান বলেন, পিনাকি দাদা সকল দলের সম্পদ। আমি মনে করি উনি যেভাবে চলছে ওভাবেই সব দলকে গাইড করা উচিত। পিনাকি আমজনতা দলের নাম পছন্দ করে দিয়েছেন। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তারেক বলেন, আমরা সবার কাছেই নাম চেয়েছি, পরে ভোটাভুটির মাধ্যমে সবাই পিনাকি দাদার পছন্দ করার নাম কোনো রকম পরিবর্তন ছাড়াই আমজনতাই বেছে নিয়েছে। টাকার গরমই আলাদা। আমেরিকা আবার মহান হবে, এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি। তিনি এই প্রতিশ্রুতি দিয়ে ইতোমধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট পদে আসীন হয়েছেন। পুরো বিশ্ব পৃথিবীর 1 নম্বর দেশের দিকে তাকিয়ে কি হয় এবার, ট্রাম্প কিভাবে আমেরিকাকে এবার মহান করে গড়ে তুলবেন তা তিনি তুলুন, কিন্তু আমাদের প্রশ্ন অন্যত্র। আমেরিকা আবার মহান হলে আমাদের কি লাভ? সারা বিশ্বের মানুষেরই বা কি লাভ? হ্যাঁ, প্রতিশ্রুতি মতো তিনি যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে পারেন, মধ্যপ্রাচ্যের শান্তি ফিরিয়ে আনতে পারেন, সমুদ্রপথকে আবার বাণিজ্যের জন্য বাধামুক্ত করতে পারেন, তাহলে কিছু একটা হয় অন্তত। কিন্তু মূল প্রশ্ন রয়ে গেল, আমাদের কি লাভ? বিশ্ববাসীর কি লাভ? তিনি কি বিশ্বকে দারিদ্র্যমুক্ত করতে আগ্রাসী নীতি গ্রহণ করবেন? তিনি কি বিশ্বকে সন্ত্রাসমুক্ত গ্রহণ করতে পারবেন? তিনি কি বিশ্বকে বৈষম্যমুক্ত করতে আগ্রহী হবেন? অনেক প্রশ্ন, কারণ আমেরিকা দুনিয়ার সবচেয়ে ধনী দেশ, প্রভাবশালী দেশ। তারপরেই চীন, যে আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। রয়েছে ভারত, পাশে রাশিয়া, আছে উদীয়মান ব্রিক্স, আছে সাউথ সাউথ ব্লক। অনেক প্রশ্ন, তবে এই আলোচনার কোনো শেষ নেই। কিন্তু যা দেখা যাচ্ছে তার সঙ্গে কথার মিল নেই। কেমন একটা জিনিস লক্ষণীয়, ট্রাম্পের অতিথিদের মধ্যে প্রধান কারা হচ্ছেন, কাদের দেখেছেন? দুনিয়ার তাবৎ বড় বড় ধনী, শ্রেষ্ঠ ধনী ইলন মাস্ক, জেফ বেজোস আছেন। রয়েছেন প্রতিবেশী ভারতের অনিল আম্বানি, নন্দ নীলকানির মতো লোক। আর তার সঙ্গীরা হচ্ছেন ভারতের সবচেয়ে শিক্ষিত শ্রেণী, যারা ভারতীয়দের টাকায় লেখাপড়া শিখে মার্কিনীদের সেবা করছেন। হয়েছেন গরিব দেশের নাগরিক থেকে ধনী দেশের নাগরিক। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের তুলনীয় ঘটনা আরও একটি আছে, সেটি হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।
এখন এটা পরিষ্কার যে রাষ্ট্রনায়কেরা, মন্ত্রীরা যান এসব অনুষ্ঠানে বিনিয়োগের জন্য, বেসরকারি বিনিয়োগের জন্য, উন্নয়ন আর কি, সবার নজরে উন্নয়ন। মনে হচ্ছে উন্নয়ন মানে শক্তি, অর্থনৈতিক শক্তি, আবার উন্নয়ন হলেই দরকার সামরিক শক্তি। দুনিয়াকে বোঝানো যে আমরা শক্তিশালী, আর শক্তি দেখাতে অস্ত্র দরকার, অস্ত্র উৎপাদন দরকার। দেখা যায় শেষ পর্যন্ত উন্নয়ন হয় অস্ত্র উৎপাদন এবং যুদ্ধই হয়ে ওঠে এজেন্ডা, এবং এটাই নির্ধারণ করে দুনিয়ার ভবিষ্যৎ। শেষ বিচারে দারিদ্র বিমোচন পেছনে পড়ে যায়, গরিবের কথা বাসি হয়ে যায়। এখন বলি একটা, করি আমরা আরেকটা। মুখে যুদ্ধ নয় শান্তি, বাস্তবে যুদ্ধের প্রস্তুতি। একজনের পেছনে লাগা, প্রতিবেশী হলে তো কথাই নেই। প্রতিবেশীকে দমন করা 1 নম্বর কাজ, হাত পাকানো আর কি। দুনিয়ার এই হচ্ছে নমুনা। আজকাল রাষ্ট্রপতি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর আর কবি সাহিত্যিক নিয়ে ঘোরেন না, তাদের লালন পালন করেন না, তাদের দেখা যায় অনুগ্রহ প্রার্থী হিসেবে। এটাই হয়ে পড়েছে নতুন সভ্যতা। আমাদের প্রত্যাশা খুবই কম, কোনো রাষ্ট্রই তার নিজ স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমাদের জন্য কিছু করবে না। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আমরা যেতে পারি, আমরা সেখানে কি অভিজ্ঞতার কথা বলবো? তারা জানে আমাদের মাইক্রো ক্রেডিটের কথা। বলাই বাহুল্য, তারা এসব ব্যবসা করে না, তাদের ব্যবসা হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের। 1 বিলিয়ন মানে 100 কোটি। এই অবস্থায় তাদের কাছে বড় কিছু আশা করে লাভ নেই। তবে হ্যাঁ, আমাদের একটা দাবি আছে, সেটা আমাদের নিজস্ব স্বার্থের কথা। দুনিয়ার তাবৎ ধনী ব্যবসায়ীরা জানেন টাকা কোথাকে আসে, কোথায় যায়, টাকা কোথায় রাখা হয়, কারা টাকার ম্যানেজার। এমত অবস্থায় ধনীদের কাছে আমরা একটা দাবি করতেই পারি, তারা জানেন আমাদের দেশের চুরি ঘুষের টাকা পাচার হয়ে তাদের দেশে যাচ্ছে। অস্ট্রেলিয়া, হংকং, চীন, মধ্যপ্রাচ্য, ইউরোপীয় দেশ, আমেরিকা, কানাডা, মালয়েশিয়া ইত্যাদি দেশে আমাদের দেশের চোরেরা অর্থ পাচার করে ডলার জমাচ্ছে। তাদের ধরে ধরে খোঁজ করে ডলারগুলো বের করতে আমাদের সাহায্য করতে পারে। আমরা মোটামুটি একটা প্রক্রিয়ার মধ্যে আছি। চারদিকে খবর দেখতে পাচ্ছি, সারা দেশে সরকার খবর করছে, সম্প্রতিক্রকও করছে। এসব কথা জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা, বিশ্বব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক পর্যন্ত জানে। তারা সাহায্য সহযোগিতা করতে পারে, তারা তাদের দেশের আইন বদল করতে পারে, চোরাই ডলার না রাখার সিদ্ধান্ত নিতে পারে। এই যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবার থেকে নিয়ম করেছে অবৈধ অভিবাসীদের তারা সেখান থেকে বের করে দেবে। এতে কার লাভ, কার ক্ষতি? মার্কিনীদের লাভ নিশ্চয়ই, ক্ষতি অবৈধদের। যে দেশ থেকে তারা এসেছেন, তবে এখানেও লাভ আছে, তারা ভিন দেশে অবৈধভাবে না গিয়ে নিজের দেশকে উন্নত করতে পারেন। তাদের সব ধরনের মেধা আছে, তারা পরিশ্রমী। এই চেষ্টায় মার্কিনরা তাদের সাহায্য সহযোগিতা করতে পারে। রেজিম চেঞ্জ না করে, অভ্যুত্থান না ঘটিয়ে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে না মেরে, বয়কট না করে মার্কিনরা এভাবে উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করতে পারে। তাদের দেশের ধনীদের হাতে প্রচুর ক্ষমতা, তারা অর্থশক্তিতে বলীয়ান, এটা তাদের কাছে কিছুই না। এসবের পরিবর্তে যদি দেখা যায় বছরে 2-1 বার দাভোস মিটিংয়ে বসে কর্মবর্ধন করা হচ্ছে, তাহলে কার লাভ? এছাড়া বছরে তারা যে সিদ্ধান্তগুলো নেয় সেগুলো কি বাস্তবায়িত হয়? তারা কি বিশ্বের সব সমস্যার সমাধানে একমত? দ্বিধা বিভক্তি তাদের মধ্যে প্রবল, স্বার্থের দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্ব, প্রাধান্যের দ্বন্দ্ব। ফলে কাজের কাজ কিছুই হয় না, শুধু আলোচনা। দেখা গেল দারিদ্র বিমোচনের ওপর আলোচনা হচ্ছে, অথচ সেমিনার হলে কোনো লোক নেই, বক্তাই শুধু। শান্তি প্রতিষ্ঠার কথা হচ্ছে, অথচ ভেতরে ভেতরে ব্যক্তিগত শান্তি প্রতিষ্ঠা করতে পারলে বিশ্ব শান্তি এমনিতেই হয়ে যায়। কিন্তু তা হয় না, বরঞ্চ শেষ পর্যন্ত কফি আর আড্ডাতেই সময় চলে যায়, যেন চোরের মন ক্ষীরা খেতে। আলোচনা যাই হোক না কেন, কি করব তা তো ঠিকই করা আছে। আসলে শুধু আমেরিকা মহান হলে হবে না, বিশ্বের সব দেশকে মহান হওয়ার সুযোগ করে দিতে হবে। টেকনোলজি, অর্থ, ব্যবস্থাপনা, ব্যাংকিং ইত্যাদি একজনের হাতে মুষ্টিবদ্ধ করে রাখলে হবে না, এগুলো নিয়ন্ত্রণ ছাড়তে হবে সবার মঙ্গলের জন্য। এমনিতেই গড় হিসেবে বিশ্বের কয়েকজন ধনীর হাতে যে ডলার, সম্পদ, অর্থবিত্ত, তা পুরো মানবজাতির সম্পদের সমান। করোনাকাল ছিল দুর্দিন, রাশিয়া ইউক্রেন যুদ্ধও তাই। এরই মধ্যে ধনীরা আরো ধনী হয়েছেন, গরিবরা হয়েছেন গরিব। একবার টাকা আয় করে ফেলতে পারলে টাকার অভাব হয় না, আর যেহেতু অভাব হয় না, তাই টাকার গরমই আলাদা। আবার এই টাকা অনেক সময় ক্ষতিও করে। বেসরকারি বিনিয়োগে অনেক লাভ, উন্নতি, আবার ক্ষতিও আছে। এই যেমন আমাদের নদীর তীরে তীরে শিল্প কারখানা, শিপইয়ার্ড। শিল্প হচ্ছে ঠিকই, কিন্তু বিনিয়োগ যাচ্ছে আমাদের নদীর জলে হাত দেওয়া যায় না। নদী গেল, জল গেল, নব্যতা গেল, অথচ উন্নতি তো হলো, জিডিপি তো বড় হলো। অবস্থা তাই। বিশ্বের বড় ধনীরা যদি এসব নিয়ে ভাবতেন, তাহলে আমরা লাভবান হতাম। অশান্তির কারণও অনেক ক্ষেত্রে তারাই, যুদ্ধ তাদেরই সৃষ্টি, পণ্যের অপ্রাপ্তি, পণ্যের মূল্যবৃদ্ধি, কার্টেল, মনোপলি, সিন্ডিকেট তাদেরই সৃষ্টি। আবাসন সংকট, চাকরি চুক্তি, বেকারত্ব তাদেরই সৃষ্টি। শ্রমিকের ন্যায্য মজুরি নেই,
তাও তাদেরই কৃত্তি। শ্রমিকের সঙ্গে ধনীদের ঝগড়া আজীবন, 2 পয়সা তারা বেতন বাড়াতে চান না। আমাদের তৈরি পোশাক শিল্প এর একটা প্রমাণ। তৈরি পোশাক শিল্পের মালিকেরা তারা তরতাজা হন, শ্রমিকেরা হন ততটাই হাড্ডিসার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।